সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের ছাত্র, শিক্ষক ও অ্যালামনাই সংগঠন ডাব্লিউআরই ফোরাম আয়োজিত মান্থলি ওয়েবিনার কানেক্টিং উইথ প্রফেশনালস এর প্রথম এপিসোডে। আপনাদের সাথে আছি আমি নুসরাত নাসরিন খান। আমি বুয়েটের ডাব্লিউআরই 13 ব্যাচের ছাত্রী। বর্তমানে শিক্ষকতা করছি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি MIST তে। কানেক্টিং উইথ প্রফেশনালস একটি মান্থলি ওয়েবিনার, যার প্রতি এপিসোডে আমরা বিশ্বের যে কোনো প্রান্তের একজন ওয়াটার এক্সপার্টের সাথে পরিচিত হব। অ্যারাউন্ড দ্য গ্লোব আমাদের ওয়াটার প্রফেশনালদের কাছ থেকে শুনবো তাদের ক্যারিয়ার এক্সপার্টাইজ, এডুকেশন এবং ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার ডেভেলপমেন্টের গল্প। আমার সাথে আজকে এই এপিসোডে কো-হোস্ট হিসেবে আছেন আজকের অনুষ্ঠানের অন্যতম আয়োজক ডাব্লিউআরই 04 ব্যাচের তন্ময় সরকার ভাইয়া। ভাইয়া কেমন আছেন? থ্যাংক ইউ নুসরাত, অসম্ভব সুন্দর একটা ইন্ট্রোডাকশনের জন্য। আমি খুবই ভালো। আমি হচ্ছি, অ্যাজ নুসরাত সেড, আমি 04 ব্যাচের ডাব্লিউআরই অ্যালামনাই। আমি এখন বর্তমানে অরল্যান্ডো ফ্লোরিডাতে আছি। আমি এখন একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার ইন দ্য স্টেট অফ ফ্লোরিডা এন্ড কাজ করছি একটা কোম্পানিতে, এন্ড সাথে সাথে পিএইচডি করছি আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে। সো ধন্যবাদ। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গেস্টকে পরিচয় করেছি। নুসরাত, আপনি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আজকের আমাদের যে বিশেষ অতিথি তার ব্যাপারে একটু কথা বলবো। আমাদের আজকের অতিথি ডক্টর রিদওয়ান সিদ্দিক। বর্তমানে ভাইয়া আছেন সায়েন্টিস্ট হিসেবে ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক রিসার্চ NCAR এ, এবং একই সাথে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে আছেন কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে। ভাইয়া বুয়েট ডাব্লিউআরই 04 ব্যাচ। বুয়েট থেকে বিএসসি কমপ্লিট করে মাস্টার্স করেছেন ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আর্লিংটনে। তারপর পিএইচডি করেছেন পেন স্টেট ইউনিভার্সিটি থেকে। এক কথায় বলা যায় ডক্টর রিদওয়ান ওয়াটার, ক্লাইমেট এবং এনভায়রনমেন্টাল রিসার্চ একাডেমিয়াতে একজন এক্সপেরিয়েন্সড রিসার্চার হিসেবে হাইড্রোলজিক্যাল মডেলিং, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট ফোরকাস্টিং এবং ডাটা অ্যানালাইসিসের মতো কাজগুলো করে যাচ্ছেন চমৎকার দক্ষতার সাথে। অসংখ্য ধন্যবাদ রিদওয়ান ভাইয়া, আপনার এত ব্যস্ততার ভিতর থেকে আমাদের জন্য সময় বের করার জন্য। কেমন আছেন ভাইয়া? Thank you, Nusrat, for a very nice introduction. আমি খুবই ভালো আছি। ওকে, সো নুসরাত, তাহলে আমরা কি স্টার্ট করব কোশ্চেনিং? এবং আমাদের তো প্রোগ্রামটা 3 ভাগে ভাগ করা, রাইট? ফার্স্ট পার্টে আমরা ফার্স্ট অফ অল আমরা ডক্টর সিদ্দিকের সাথে কথা বলবো তার এক্সপেরিয়েন্স, ক্যারিয়ার, লাইফস্টাইল, এডুকেশন এগুলো নিয়ে। সেকেন্ড পার্টে ডক্টর সিদ্দিক আমাদের সাথে একটা প্রেজেন্টেশন দিবেন ছোট্ট অ্যাবাউট হিজ রিসার্চ। এবং থার্ডলি আমাদের কারো যদি কোশ্চেনের আনসার থাকে তাহলে আমরা ওপেনলি যে কোনো বিষয়ে ডক্টর সিদ্দিককে কোশ্চেন করতে পারি। সো আপনারা যাদের যে কোশ্চেনগুলি আছে তা আপনারা যদি ফেসবুক কমেন্টে জানান তাহলে আমরা সরাসরি ডক্টর সিদ্দিককে সেই কোশ্চেনগুলো পৌঁছে দিতে পারবো, আমি অথবা নুসরাত, রাইট? সো ডক্টর সিদ্দিক, couple of questions to you. আশা করি ফার্স্ট অফ অল আমি জানতে চাই যে আপনার ফিলিংসটা কি এই, মানে এটা তো আমাদের একটা নতুন ইনিশিয়েটিভ, এন্ড অ্যাজ এ হোস্ট আমরা আজকেই ফার্স্ট স্টার্ট করতে যাচ্ছি। সো
just tell me about 2-3 words. What do you think about this initiative? মানে এটা কি মনে হয় যে আমাদেরকে হেল্প করতে পারবে বা কিছু? হ্যাঁ, থ্যাংক ইউ তন্ময়। তো আমার মনে হয় এটা খুবই একটা সুন্দর ইনিশিয়েটিভ। আর আমি নিজেকে অনেক লাকি মনে করছি টু বি এবল টু কাম হিয়ার অ্যাজ ফার্স্ট গেস্ট। তো আমার মনে হয় এই ধরনের ইনিশিয়েটিভ দরকার, কারণ আমার মনে হয় ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং এটা খুবই একটা ডিমান্ডেড সাবজেক্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। বাট বাংলাদেশে আমার মনে হয় অনেকেরই এটা নিয়ে এখনো ওভাবে ধারণা নেই। ইভেন যারা আন্ডারগ্রেডে স্টার্ট করছে বা ফিউচারে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ওয়াটার নিয়ে পড়াশোনা করতে চায়, ওরাও হয়তো অনেক ক্ষেত্রে জানেন না যে এটার স্কোপ কত বড়। তো আমার মনে হয় এই ধরনের ওয়েবিনার যত বেশি হবে, আমার মনে হয় যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আসবে, এবং যারা নতুন স্টুডেন্ট বা নতুন যারা ওয়াটারে পড়ছে বা ফিউচারে পড়তে চায় ইঞ্জিনিয়ারিং নিয়ে, ওরা অনেক কিছু জানবে এটা নিয়ে এবং ইন্টারেস্টেড হবে এই সাবজেক্টে পড়ার জন্য। তো আমার মনে আমরা হয় শুরু করতে চাই আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমরা শুরু করতে চাই হচ্ছে মানে আপনার ইওর চাইল্ডহুড এন্ড দিস কাইন্ড অফ থিং। সো আমরা যদি ফার্স্টেই জানতে চাই যে আপনি যদি আপনার চাইল্ডহুড নিয়ে বলতেন এবং আপনার বুয়েটে পড়ার যে ফার্স্ট ইন্সপিরেশনটা যে ছিল এটা কোথা থেকে আসলো, আপনারা যদি জাস্ট একটু শর্টলি আমাদের সাথে বলতেন। আমার চাইল্ডহুড আসলে কেটেছে পুরাটাই চিটাগাং এ। তো আমি ইস্পানি পাবলিক স্কুল এন্ড কলেজে পড়তাম। তো আমার পুরা স্কুল এবং কলেজ জীবন ওখানেই কেটেছে, ইস্পানি পাবলিক স্কুলে। 14 বছর আমি ওখানে পড়াশোনা করেছি। তো যখনই আমি আস্তে আস্তে বুঝতে শিখেছি যে ফিউচারে কিছু কি নিয়ে আমি পড়তে চাই, তখন থেকে আসলে ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার ইন্টারেস্টেড বেশি ছিলাম। যদিও আমার ফ্যামিলিতে কোনো ইঞ্জিনিয়ার নেই। তো আমার বাবা মা চাইতো যে আমাকে মানে ডাক্তার বানাবে, বাট মেডিকেলে পড়ার প্রতি আমার ওরকম ইন্টারেস্টেড, আমি কখনো ওরকম ইন্টারেস্টেড ছিলাম না। তো আমি মেডিকেল এক্সামও দেই নাই। তো আমার একটাই অপশন ছিল যে ইঞ্জিনিয়ারিং এ পড়বো, এন্ড আই ওয়াজ লাকি যে আমি চান্স পেয়েছি বুয়েটে পড়ার এন্ড ওয়াটারে পড়ার। তো তো এভাবেই, হ্যাঁ, মানে আমার মানে জাস্ট এটা নিজের থেকে এসেছে, এমন না যে আমি কাউকে দেখে ইঞ্জিনিয়ার হতে চেয়েছি, এরকম কিছু না। জাস্ট টু সামারাইজ যে এটা ভিতর থেকেই প্যাশন ছিল এবং এই প্যাশনের কারণেই আসলে বুয়েটে আসা, রাইট? এটাই একটা হ্যাঁ, মানে রাইট, দিস ইজ দ্য হ্যাঁ। সামারি, রাইট? ওকে, গ্রেট। তো বুয়েটে তো মানে অ্যাজ আমি আর আপনি দুজনেই হচ্ছে একসাথেই বুয়েটে পড়াশোনা করেছি, সো উই হ্যাভ লট অফ গুড মেমোরিজ টুগেদার, রাইট? সো হুম। হাউ ইজ দ্য জার্নি in regards to your like I know you are staying in a hall, I mean in Sherebangla Hall, right? and তারপর হচ্ছে বুয়েটে 4 বছর একসাথে অনেক কোর্স। সো what if you want to summarize in 2 lines যে আপনার বুয়েট লাইফটা আসলে কেমন ছিল, that would be awesome. এক কথা বলতে গেলে অ্যামেজিং। মানে বুয়েট লাইফ তো আসলে এটা সবারই আমার মনে হয় খুব ভালো কাটে, কারণ এখানে ফার্স্ট অফ অল আমি চিটাং থেকে এসেছি ঢাকায়, এবং এটা একটা স্বাধীন লাইফ, পরিবার ছিল না। তো আমি হলে থাকতাম। তো বুয়েটের প্রতিটা মুহূর্ত আসলে খুবই এনজয় করেছি ফ্রেন্ডদের সাথে। তন্ময় ডেফিনেটলি আমার ক্লাসমেট ছিল, এবং আমাদের একটা গ্রুপ ছিল 5-6 জনের। তো আমরা সবসময় একসাথে থাকতাম, ঘুরতাম। আহ, আর হলের লাইফ তো আসলে বলার মতো না। এটা রাত জেগে মুভি দেখা এবং আহ, ওই চাংখার পুলে খেতে যাওয়া, তারপরে পুরান ঢাকায় যাওয়া রাতের বেলা ঘুরতে। তো এগুলো আসলে মানে অন্যরকম একটা লাইফ ছিল বলতে গেলে। বুয়েটে যে 4 বা 5 বছর কাটিয়েছি, এটা মানে নতুন এক্সপেরিয়েন্স ছিল, এবং অনেক কিছু শিখেছি এবং অনেক এনজয়ও করেছি। তো বুয়েটের আমি কাছে আসলে আমি অনেক গ্রেটফুল যে আমাদেরকে এরকম একটা এক্সপেরিয়েন্স দিয়েছে। আচ্ছা, আমার আমার কোশ্চেনটা হচ্ছে মোর স্পেসিফিক নাও, যে আমরা যে বুয়েটে যে পড়াশোনাগুলো করেছি বা কোর্স যেগুলো করেছি সেগুলো বেসিক্যালি কি মনে হয় এগুলি কি আমাদের জন্য হেল্পফুল, বা আমাদের কি আসলে বেসিক্যালি যখন এই ফিউচার ক্যারিয়ার ডেভেলপমেন্টে কি এই কোর্সগুলি কি কোনোভাবে আমাদেরকে হেল্প করে? মিনিং যে আমাদের কি এটা একটা সলিড ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হেল্প করে কিনা?
হ্যাঁ আমি বুঝতে পেরেছি। হ্যাঁ আমার মনে হয় বুয়েটে ওয়াটার রিসোর্সে এখন যেই আমরা যে সিলেবাস পড়েছি আমি জানি না এখন কোন আপডেট করেছে নাকি, বাট আমরা যেই সিলেবাস পড়েছি ইট ওয়াজ প্রিটি আপ টু ডেট। আমার মনে হয় আমি যখন হায়ার স্টাডিজ এর জন্য ইউএসএ তে এসেছি, আমরা মাস্টার্স লেভেলে যেরকম পড়াশোনা করেছি ওগুলো আসলে আমি অনেক কিছু আন্ডারগ্রেডে পড়ে এসেছিলাম। তো আমার মনে হয় যে বুয়েটের ওয়াটারের স্পেশালি আন্ডারগ্রেডের সিলেবাস খুবই অ্যাডভান্সড এবং অন্যান্য ইউনিভার্সিটির সাথে তুলনা করলে আমরা অনেক অনেক বেশি পড়ি আসলে ওয়াটার রিলেটেড, বিকজ এটা মোর ফোকাসড অন ওয়াটার। তো আমরা অনেক কিছু পড়ি যেগুলো অন্যান্য ইউনিভার্সিটি আন্ডারগ্রেডে হয়তো পড়াই না। তো সিলেবাস খুবই ভালো, বাট এবং আমাদেরকে যা শেখানো হয় যে বিভিন্ন সফটওয়্যার যেমন হ্যাকরাস, জিআইএস, এইচএমএস, এগুলো আসলে খুবই Right. খুবই ইম্পর্টেন্ট। সেটা রিসার্চ হোক, ইন্ডাস্ট্রি হোক এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমার মনে হয় এগুলা যদি যারা আন্ডারগ্রেডে এখন আছে ওরা এখন যদি ভালো মতো শিখে নিতে পারে এই আন্ডারগ্রেডে, এবং এটা খুবই লাভজনক হবে ফিউচার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য। Great. Talking about the future career. So I know Nusrat has some couple of questions, right, about higher studies. So Nusrat, please go ahead. আপনারা দেখছেন ডাব্লিউআরই ফোরাম আয়োজিত কানেক্টিং উইথ প্রফেশনালস এর প্রথম এপিসোড। তো আজকে গেস্ট রিদওয়ান ভাইয়ের কাছে আমি আরেকটু প্রশ্ন নিয়ে আসছি। এতক্ষণ পর্যন্ত তন্ময় ভাইয়া বেশ দারুণ বেশ কিছু প্রশ্ন করেছেন এবং এগুলোর উত্তর আসলে খুব 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 বেশি এনজয় করেছি। তো এখন আমার একটা যেটা প্রশ্ন ভাইয়ার কাছে সেটা হচ্ছে যে ভাইয়া যেহেতু আমাদের সেক্টর থেকে বাইরে রিসার্চ করতে, হায়ার স্টাডিজ করতে যাওয়ার স্কোপ আছে, বেশ ভালো লেভেলের স্কোপস আছে, তো কখন ভাইয়া আপনি এটা চিন্তা করেছিলেন যে হ্যাঁ আমি যাব এবং আমি রিসার্চ করতে, হায়ার স্টাডিজ করতে আমি বাইরে যাব এবং সেটার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন কখন থেকে? তো আমি আসলে যখন আমি সেকেন্ড থার্ড ইয়ারে উঠলাম তখন থেকে আমি চিন্তা করছিলাম যে কি করব আমি ফিউচারে। তো তুমি জানো ওয়াটার আমরা ফার্স্ট ফিউ ব্যাচেস এর এক ইয়ে ছিলাম আর কি। 04 ব্যাচ ওয়ান অফ দ্য ফার্স্ট ব্যাচেস ইন ওয়াটার রিসোর্স, যদিও এটা 1996 এ স্টার্ট হয়েছিল, বাট তখন গ্রাজুয়েট করেছিল আমার মনে হয় 3-4টা বা 5টা ব্যাচ। তো ডেফিনেটলি জব নিয়ে কিছু প্রবলেম ছিল শুরুতে ওয়াটারের, যে গভর্নমেন্ট জব গুলাতে হয়তো সার্কুলারে সিভিলের নাম আসতো বা ওয়াটারের নাম আসতো না। তো এগুলো আমাদের স্যাররা অনেক কাজ করেছেন এবং এখন হয়তো অনেক কিছু সলভ হয়ে গিয়েছে। তো আমার আসলে আমি যখন ফোর্থ ইয়ারে উঠলাম তখন থেকে আমার মানে বাইরে যাওয়ার আমি ডিসাইড করলাম যে না আমার আসলে আমি যে লেভেলে কাজ করতে চাই ওয়াটারে সেটা করার জন্য হয়তো আমাকে বাইরে হায়ার এডুকেশনের জন্য যেতে হবে। তো তখন থেকে যখন ফোর্থ ইয়ার ফার্স্ট সেমেস্টার লেভেল 4 ফার্স্ট, তখন থেকে আমি আসলে প্রিপেয়ার করা স্টার্ট করি নিজেকে। তো আমি আসলে জানতাম না যে কিভাবে। তো আমার গোল ছিল যে আমি ইউএসএ তেই যাব, বাট আমার আসলে মানে ওরকম নলেজ ছিল না যে আমি কিভাবে আসলে যেতে হয় ইউএসএ তে ইঞ্জিনিয়ারিং থেকে। তো আমার হলের কয়েকটা ফ্রেন্ড ওরা আমাকে হেল্প করেছে, ওদের সাথে আমি ডিসকাস করে জানতে পারলাম যে না জিআরই দিতে হবে। তো তখন থেকে আর কি আমি জিআরই প্রিপারেশন নেওয়া স্টার্ট করি। সো আমি আসলে লেভেল 4 টার্ম 2 তে আমি জিআরই পড়া স্টার্ট করি এবং মোটামুটি 6 মান্থসের মধ্যে বাই দ্য এন্ড অফ মাই গ্রাজুয়েশন আই ওয়াজ রেডি টু সিট ফর মাই জিআরই এক্সাম। তো তো মানে ইয়ে শেষ করার পরপরই আমি জিআরই দিয়ে দেই। তো এরপর জিআরই তে আল্লাহর রহমতে আমার স্কোর ভালো আসে। তো এরপর আর কি অনেকটা ইজি হয়ে যায়। তারপরেও মানে অ্যাপ্লিকেশন প্রসেস এগুলো আমার কাছে একদমই নতুন ছিল, তো এগুলো আমাকে শিখতে হয়েছে নিজেই। তো প্রথম ইয়ারে আসলে আমি 2-3টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম। তো একটা ইউনিভার্সিটিতে ফান্ড হওয়ার কথা ছিল, বাট ফর সাম রিজন কিছু মানে কোন একটা প্রবলেম হয়ে যাওয়া তো এটা হয়নি। তো সেকেন্ড ইয়ারে আমার আর কি ফান্ড হয় টেক্সাস ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটনে। তো এরপর আমি কি 2011 এ আমার ইউএসএ চলে আসা। আমার একটা তো কানেক্টিং কোশ্চেন আছে। আর্লি প্রিপেয়ার না, করলে মানে আমরা যখন আসলে স্টুডেন্ট তখন থেকে যদি আমরা জিআরই পড়াটা স্টার্ট করি, কারণ আমরা জানি যে বুয়েটে আসলে আমাদের হাতে অনেক সময় থাকে অ্যাপার্ট ফ্রম কোর্স ওয়ার্ক,
সেশনালস, তারপরেও টিউশনি করার পরেও আমাদের হাতে একটা অ্যামাউন্ট অফ টাইম থাকে যেটা আমরা হয়তো অনেকে মুভি দেখে বা এটা সেটা করে কাটিয়ে দেই, কিন্তু ওই টাইমটা যদি কিছুটা পার্ট যদি আমরা আসলে নিজেকে, যদি যাদের বাইরে আসার ইচ্ছা, যদি প্রিপেয়ার করে জিআরই এক্সাম বা অন্যান্য নিজেকে প্রিপেয়ার করা আর কি বাইরে আসার জন্য, ওটা আসলে খুবই হেল্পফুল হবে। ইটস অল অ্যাবাউট উইলিংনেস, নিজের ইচ্ছার উপর আর কি। জি ভাই, হ্যাঁ, ইচ্ছা থাকলে ডেফিনেটলি এটা কোনো ডিফিকাল্ট কিছু না আসলে। থ্যাংক ইউ ভাইয়া। আমার মনে আছে যে আমি আর রিদওয়ান তো একই রুমে শেয়ার করতাম 1012 সে বাংলা হলে। আমরা হ্যাঁ। আমরা দেখতাম যে রিদওয়ান সারাদিনই জিআরই পড়তো at the 4 to যেটা কিনা আমি পড়িনি আর কি। সো বাট আই মিন বাট হি ইজ সুপার ফোকাসড অ্যাকচুয়ালি। মানে আমেরিকাতে আসার ব্যাপারে, ইউএসএ তে হায়ার স্টাডিজ এর ব্যাপারে ডক্টর সিদ্দিক ওয়াজ সুপার ফোকাসড। এবং অ্যাজ ইউ সি যে সে সুপার ফোকাসড হওয়ার কারণে সে একটা certain good level position এ আছে, right? Okay. So I got the point that is যে শুরু করা উচিত। Additional to GRE, do you think যে এখন তো অনেক রিসার্চের স্কোপ বেড়েছে, রাইট? আমরা তো আগে এরকম রিসার্চ করতে পারতাম না আন্ডারগ্রেড লেভেলে। এখন যেমন ডক্টর মোস্তফা আলী স্যার এবং couple of young assistant professor and professors, Dr. Sabbin Mustafa Khan, Dr. Akhtar Rahman, ইনারা অনেক সুন্দর এক্সটেন্সিভ রিসার্চ করছেন। সো ডু ইউ থিঙ্ক যদি কোনো আন্ডারগ্রেডে কেউ একটা পাবলিকেশন বা কোনো একটা রিসার্চে ইনভলভ থাকে, ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ হেল্পফুল ফর হায়ার স্টাডি? ডেফিনেটলি আমার আন্ডারগ্রেডে যদি একটা পাবলিকেশন থাকে, ইটস এ হিউজ থিং ফর টু গেট ইউ সাম ফান্ডিং ফর ইউর হায়ার স্টাডিজ। কারণ তোমার মেইনলি যেটা ওরা এক্সপেক্ট করে যে তোমার যারা হায়ার করে, যে প্রফেসরস বিভিন্ন ইউনিভার্সিটির, ওরা বেসিক্যালি দেখে যে স্টুডেন্টটা কেপেবল নাকি রিসার্চটা করার জন্য এবং ওর কি কি স্কিল আছে। এবং জিআরই আসলে তোমার একটা বেসিক লেভেল অফ স্কিল শো করে। যদিও জিআরই তে যদি মোটামুটি ভালো স্কোর থাকে, আমি বলবো যে ফান্ডিং পাওয়া ডিফিকাল্ট কিছু না ইউএসএ তে। বাট এর সাথে যদি কোনো একটা পাবলিকেশন থাকে তাহলে ডেফিনেটলি অনেক ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ থাকে ওই স্টুডেন্টের। কারণ পাবলিকেশনে একমাত্র জিনিস যেটা আসলে শো করে যে স্টুডেন্টটা কোনো কাজ করেছে নাকি, আদারওয়াইজ মানে কোনো কিছু, মানে এটা ছাড়া আসলে চেক করার কোনো উপায় নাই প্রফেসরদের যে তুমি ওই লেভেলের রিসার্চ করতে পারবে না। কিন্তু একটা আন্ডারগ্রেডের পাবলিকেশন অনেক বড় কিছু, এবং যদি কেউ এটা করতে পারে, আমরা ওই ইয়েটা পাইনি আসলে, ওইরকম গাইডেন্স খুব একটা পাইনি যে একটা পাবলিকেশন অনেক কিছু ইয়ে করতে পারে, মানে অনেক কিছু আগায় দিতে পারে। বাট এখন যারা আন্ডারগ্রেডে আছো, ওরা যদি কোনো পাবলিকেশন করতে চাও, ইউ ক্যান ডেফিনেটলি রিচ আউট টু আস, যারা আমেরিকায় আছি এখন বিভিন্ন পজিশনে, যারা রিসার্চ করছে, বিইং এ পিএইচডি স্টুডেন্ট, অথবা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি বা একাডেমিয়াতে আছে রিসার্চ করছে, ওদের কাছে যদি তোমরা রিচ আউট করো, ডেফিনেটলি উই ক্যান গিভ ইউ সাম টাস্ক that you can be included as a co-author or author. If you can, depending on your contribution, you can also be first author. So তোমরা যদি আমাদের কাছে রিচ আউট করো, ডেফিনেটলি এটা উইন উইন সিচুয়েশন, আমাদেরও ডেফিনেটলি ভালো এবং তুমিও অনেক কিছু শিখতে পারবা। তো আমি ডেফিনেটলি এনকারেজ করবো যারা এখন রিসার্চ করছে বা আন্ডারগ্র্যাড স্টুডেন্ট, ওদেরকে ট্রাই করার জন্য, যদি বিদেশে আসার ইচ্ছা থাকে, তো একটা বা দুটা পাবলিকেশনে কাজ করা। গ্রেট ভাইয়া। মানে এটা আসলে বিশাল একটা অপরচুনিটি, যারা এখন আন্ডারগ্রেড স্টুডেন্টস আছে তাদের জন্য আসলে যদি ডিরেক্টলি আপনাদের সাথে রিচ আউট করতে পারে। এছাড়াও অ্যাডিশনালি আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টের আমাদের প্রফেসররাও আসলে বেশ এখন হেল্পফুল এবং ওনারা অনেক কাজ করছেন, যেটা একটু আগে বললেন ভাইয়া। তো সেই ক্ষেত্রে মোস্তফা স্যার, সাব্বির স্যার, আতাউর স্যারদের সাথে কন্ট্যাক্ট করেও আসলে যদি ইচ্ছা থাকে তাহলে আসলে পাবলিকেশন করার আসলে বিশাল একটা অপরচুনিটিস কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে এখন অ্যালাউ করা হচ্ছে। তো এই জন্য যদি একটু খেয়াল করা যায় তাহলে দেখা যাবে যে আমাদের প্রফেসরদের আন্ডারে আসলে প্রচুর পেপার এভাবে পাবলিশ হচ্ছে। সো ইটস অল অ্যাবাউট উইলিংনেস, যেটা আগেও বললাম যে যদি একটু সবাই এগিয়ে আসে যে হ্যাঁ আমি কাজটা করতে চাই, সেক্ষেত্রে যেমন আমাদের অ্যালামনাই ভাইয়ারা আপনাদের কথা যেমন বলছি, ঠিক তেমনি আমাদের ডিপার্টমেন্টের প্রফেসররাও দারুণভাবে হেল্প করছে আসলে। So moving forward, let's come to your US life. Okay, so I know
your PhD is from Penn State and master's from UT Arlington, right? So how is the journey? If you just actually kind of explain in 2 minutes, like how is your journey? Like how is your advisor? Why do you choose your research area? This kind of thing. একটু যদি shortly summary আমাদেরকে একটু advice হ্যাঁ, করতেন বা বলতেন। তো আমার ফার্স্ট, তো আমি 2011 আসলে ইউটি আর্লিংটন জয়েন করি ফর মাই মাস্টার্স। তো ওখানে আমি ফুল ফান্ডেড মাস্টার স্টুডেন্ট হিসেবে গিয়েছিলাম। তো আমার অ্যাডভাইজার ছিল প্রফেসর ডিজে সিও, and he was a very strict person, মানে he was a super workaholic, আর সে মানে এমন লোক যে কাজ ছাড়া কিছু বুঝে না। তো ডেফিনেটলি বাংলাদেশে আমাদের মানে একটা ইয়ে থাকে যে মানে আমরা আসলে যে কাজটা করি সেটাকে আমরা ওভাবে প্যাশনেটলি নেই না, মানে জাস্ট করার জন্যই করি। অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি এবং আমার ক্ষেত্রেও তাই ছিল যে ওকে আমি রিসার্চ করব, বাকি ঘুরে বেড়াবো, এনজয় করব, আমেরিকাতে এসেছি। বাট আফটার ফার্স্ট সেমিস্টার ইট গট কমপ্লিটলি চেঞ্জড। মানে মানে আমাকে মোটামুটি রোলার কোস্টারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মানে আমার প্রফেসর এত টাফ ছিল। দেন এবং এটা আমার জন্য ছিল একটা আসলে ব্লেসিং ইন ডিসগাইজ। মানে আমি তার গাইডেন্সে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আমার নিজের স্কিলকে অনেক ইমপ্রুভ করতে পেরেছি এবং সে আমাকে গাইড করেছে। এবং মানে সে তার একটাই ইয়ে ছিল যে ইফ ইউ ডু দিস ইউ হ্যাভ টু বি প্যাশনেট অ্যাবাউট ইট, এবং তোমাকে একটা কন্ট্রিবিউট করতে হবে। তুমি যে কাজটাই করো তোমাকে কিছু একটা কন্ট্রিবিউট করতে হবে, আদারওয়াইজ ওই কাজটা করারই দরকার নেই। তো ওই কথাগুলো আর কি আমাকে অনেক বেশি এনকারেজ করেছে আমার নেক্সট আমি যাই করেছি। আমার মনে হয় যে আমি কমপ্লিটলি খুবই কি বলবো গ্রেটফুল আমার ওই মাস্টার সুপারভাইজার কাছে। উনি এখনো আমাকে অনেক অনেক পছন্দ করে, অনেক স্নেহ করে, কিন্তু ইনিশিয়ালি ইট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। মানে মানে আমাদের দেখা হওয়াটা ছিল খুবই রাফ। তো যারা আসলে আমেরিকায় আসে আমাদের ওই লেভেলের স্কিল থাকে না, স্পেশালি আমরা যখন ইয়ে করেছি। কারণ ওয়াটার রিসোর্স এমন একটা প্রোগ্রাম যেখানে ইউ হ্যাভ টু বি হাইলি স্কিলড ইন ফিউ থিংস। ফার্স্ট অফ অল প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ওয়াটার রিসোর্সেস একটা ডেটা ইন্টেন্সিভ সাবজেক্ট। এখানে তোমাকে প্লে উইথ ডেটা, মানে এত বেশি ডেটা নিয়ে কাজ করতে হয় যে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য সেম লেভেল অফ এক্সপার্টিস যারা কম্পিউটার সায়েন্স থেকে হয়তো পড়াশোনা করে আসতেছে। তো ইনিশিয়ালি আমাকে শিখতে হয়েছে ফোরট্রানের মতো একটা ডিফিকাল্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং আই হ্যাড টু ডিল উইথ লাইক থাউজেন্ডস অফ লাইনস অফ প্রোগ্রামিং কোডস। তো এই স্কিল লেভেলগুলো যদি তুমি আগে থেকে যদি ডেভেলপ করে আসা যায়, ফর এক্সাম্পল ম্যাথল্যাব আছে, পাইথন আছে এখন, আর তারপরে ফোরট্রান, সি প্লাস এগুলো থাকলে তো আরো ভালো। তো এই লেভেলের প্রোগ্রামিং স্কিল গুলো যদি আগে থেকে ডেভেলপ করে আসা যায় তাহলে হায়ার স্টাডিজ অনেক ইজি হয়ে যায়। ইট উইল বি লাইক ওয়াটার, মানে একদম পানির মতো সহজ হয়ে যাবে আমার মনে হয়। তো ওই লেভেলের স্কিল এবং কিছু সফটওয়্যার যেগুলো বুয়েটে শেখানো হয়, যেমন হ্যাকরাস, হ্যাকএচএমএস, যদি এগুলো খুবই বেসিক লেভেলের, বাট এগুলো এখনো ওয়াইডলি ইউজড হয় ইন্ডাস্ট্রিতে, ইউএসএ তেও। বাট রিসার্চে এগুলো আস্তে আস্তে কম ইউজ হচ্ছে। বাট এগুলো যদি তোমার বেসিক নলেজ গুলো থাকে, তোমার মোর অ্যাডভান্স জিনিসগুলো ক্যাপচার করা খুবই ইজি হয়ে যায়। তো আমি বলবো যারা ইউএসএ তে আসে ফার্স্ট, ওদের যদি একটা মানে ট্রানজিশনে একটু সমস্যা হতে পারে, বাট ইউ হ্যাভ টু সিট টাইট এন্ড ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট যে তুমি করতে পারবা। অনেকে অনেক অ্যাডভান্স লেভেলের কাজও করে ফেলতেছে এখন আমরা যারা আসছি। তো ওই কনফিডেন্সটা যদি থাকে আমার মনে হয় যে এখানে সাকসেসফুল হওয়ার কোনো ব্যাপারই না। কারণ বুয়েটে আসলে আমাদেরকে মানে এমন ভাবে প্রিপেয়ার করে দেওয়া হয় যে আমাদের আসলে যে কোনো কিছুই মানে কনকেয়ার করা সম্ভব। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি আগে থেকে প্রিপেয়ার হয়ে আসলে আরো ইজি হবে। তো এরপর আমি মাস্টার্স শেষ করেছি। এরপর পেন স্টেটে আমার জার্নিটা অনেক স্মুথ ছিল, কারণ আমি একটা ডিফিকাল্ট মাস্টার্স করেছি যেখানে আমাকে অনেক স্কিল ডেভেলপ করতে হয়েছে। তো পিএইচডি ওয়াজ লাইক ভেরি ইজি ফর মি। এবং তো আগে থেকে প্রিপেয়ার হয়ে আসলে এই জিনিসগুলো অনেক স্মুথ হয়ে যাবে এবং তোমার ক্যারিয়ারেও আমার মনে হয় ভালো করাটা অনেক ইজি হবে এখানে।
talking about your career, খুবই সুন্দর আমি খুবই সুন্দর সিং করতে পারতেছি আর কি। So talking about your career, so why research industry? কেন research industry তে? কেন টিপিক্যাল কোম্পানি জব না? কেন এই প্যাশনটা এই রিসার্চ ইন্ডাস্ট্রির ব্যাপারে? এনকার তো one of the greatest for climate research for like for America worldwide যে কোনো I mean climate research এর জন্য। So as a scientist or as a postdoctoral scientist or একজন সায়েন্টিস্ট হিসাবে ওই ক্যারিয়ারটা বেছে নেওয়া কেন? কেন টিপিক্যালি আমাদের মতো সিভিল ইঞ্জিনিয়ারিং জব না? সো কেন এই লাইনে যাওয়া? হ্যাঁ, আমি আমার কথা এমন না যে ইন্ডাস্ট্রিতে কাজ করাটা মানে খারাপ কিছু বা এমন কিছু না। ডেফিনেটলি ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ধরনের প্যাশন থাকে। কারো ইন্ডাস্ট্রি জব ভালো লাগে কারণ ওখানে হয়তো মানে ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো বেশি প্র্যাকটিস করার অপরচুনিটিস থাকে। আর রিসার্চ হচ্ছে ইউ হ্যাভ টু লার্ন আ নিউ থিং এভরি ডে। এটা একটা চ্যালেঞ্জ। রিসার্চে যারা যেতে চায় তাদেরকে আসলে ওই মেন্টালিটি নিয়ে যেতে হবে যে আই হ্যাভ টু ওয়ার্ক এভরি ডে ইন দ্য উইক। আমার সপ্তাহে 7 দিনই আমাকে কাজ করতে হবে এবং এটার কোনো টাইম লিমিট না। এমন না যে আমি 9 to 5 কাজ করে দিলাম হয়ে গেল, এরকম কিছু না। তো আমাকে এমন মেন্টালিটি থাকতে হবে যে আই উইল ওয়ার্ক, যখনই আমি টাইম পাবো আমার ওই টাইমটা ইউটিলাইজ করতে হবে ইন লার্নিং নিউ থিংস। তো রিসার্চে এই জন্য আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে। আর ডেফিনেটলি আমি গ্রেটফুল যে আমার মাস্টার্স অ্যাডভাইজার সে আসলে আমাকে এনকারেজ করছে যে মানে তুমি যদি কোনো কিছু কন্ট্রিবিউট করতে যাও ইউ হ্যাভ টু বি প্যাশনেট এন্ড ইউ হ্যাভ টু ডু রিসার্চ অ্যাবাউট ইট। তো ওইখান থেকে আসলে আমার রিসার্চ ফিল্ডের প্রতি একটা ফ্যাসিনেশন বা অ্যাট্রাকশন। আর আমার যখন আমি মাস্টার্স করছি তখনই আমার বড় বড় সায়েন্টিস্টের সাথে আসলে কোলাবোরেট করার সুযোগ হয়েছে। সে আমাকে সুযোগ করে দিয়েছিল নোয়ার বিভিন্ন সায়েন্টিস্ট, নাসার বিভিন্ন সায়েন্টিস্টদের সাথে কাজ করার, এবং আমি দেখেছি ওরা মানে ওদের স্কিল লেভেল এবং ওরা কিভাবে মানুষকে মানে ট্রিট করছে। বিইং এ মাস্টার স্টুডেন্ট দে ওয়ার ভেরি নাইস টু মি, এবং ওরা এমন ভাবে কথা বলতো যেন একটা কলিগের সাথে কথা বলছে। তো এই জিনিসগুলো আসলে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে এবং আমার মনে হয় যে যদি রিসার্চ করা যায় তাহলে এক নাম্বার যে ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্য সেম থিং ওভার এন্ড ওভার, যেটা ইন্ডাস্ট্রিতে হয়তো করতে হবে। তুমি একটা সফটওয়্যার শিখলা, then you have to work on it like every single day in the whole year. But research is not like that. You'll have chances to learn new things আর তোমার হচ্ছে ডিরেক্টলি কন্ট্রিবিউট করার একটা অপরচুনিটি থাকে যে তুমি নতুন কিছু দিলা বা নতুন কিছু অ্যাড করলা ওই টপিকটাতে। তো এই জিনিসগুলো আসলে ফ্যাসিনেটিং এবং এটা স্যাটিসফাইংও। আমার মনে হয় তুমি যদি একটা পেপার পাবলিশ করতে পারো এটা খুবই স্যাটিসফাইং। ফার্স্ট অফ অল এটা একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, তো তুমি একটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, প্লাস প্লাস হচ্ছে নতুন কিছু শেখা যায় এবং ডেফিনেটলি আর রিসার্চ জব ইজ নট আমেরিকা কিন্তু ভেরি হাইলি পেইড জবস অ্যাজ ওয়েল। মানে তুমি রিসার্চের থেকে অনেক বেশি আর্ন করতে পারবা, নট লাইক যে ইন্ডাস্ট্রিতে যেতে হবে। ডেফিনেটলি ইন্ডাস্ট্রিতে স্যালারি একটু বেশি থাকে, বাট রিসার্চে তোমার অন্যান্য বেনিফিটস থাকে। তো তো আমার মনে হয় রিসার্চ ইজ এ ভেরি গুড প্রফেশন। যদি ইউএসএ তে বা কানাডা বা ইউরোপ যেখানেই হোক, এখানে হাইলি রিওয়ার্ডিং অ্যাজ ওয়েল, আর আমার মনে হয় যে স্যাটিসফাইং। এই জন্যই আমার আসলে রিসার্চে কাজ করা, ক্যারিয়ারটা Okay, so ডেভেলপ করা। moving forward to your presentation for our second part, I have a final question for you, unless Nusrat has any more questions. So my question is, how do you maintain your work-family balance? Because I know research is a huge investment of time in your work, right? And you also have a family. And how do you maintain that? I mean, is there something tricks you can teach us? হ্যাঁ, ডেফিনেটলি এটা একটু মাঝে মধ্যে ডিফিকাল্ট হয়, কিন্তু ইট অল ডিপেন্ডস হাউ ইউ ম্যানেজ ইট। আমার যেটা হয় যে আমার মনে হয় যে রিসার্চে আমি অনেক বেশি স্বাধীন, rather than being in industry or working for a civil engineering firm. রিসার্চে আমি যে কোনো সময় আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি। আমার I don't have to seek permission other than there is a meeting or something.
আমার কোনো schedule maintain করতে হয় না। আমি রাত 12টায় কাজ করলেও যা, সকাল ভোর 6টায় কাজ করলেও তা, আবার 9 to 5 কাজ করলেও তাই। মানে এখানে you just have to do your job. You don't have to maintain any schedule. So এটাতে আসলে ওরকম সমস্যা হয় না, বাট ডেফিনেটলি এখানে কিছু স্ট্রাগলও আছে। ফর ইনস্ট্যান্স অনেক সময় উইকেন্ডে কাজ করতে হয়, যেটা হয়তো ইন্ডাস্ট্রিতে হবে না। তো so there are complaints from my wife as well, যে কেন তুমি উইকেন্ডে ওই ল্যাপটপ নিয়ে বসে আছো। আমি বলছি যে এখানে তো আমি কিছু করছি না, তো আমি ল্যাপটপ নিয়ে কাজ করি। তো ডেফিনেটলি হ্যাঁ, কিছু স্ট্রাগল থাকেই, বাট আমার মনে হয় যে এটার সাথে সাথে অনেক বেশি স্বাধীনতাও থাকে, যে ইউ ক্যান ইউটিলাইজ ইউর টাইম ইন ইউর ওন ওয়ে, যেটা তোমার অন্যান্য মানে ইন্ডাস্ট্রিতে হয়তো পাওয়া যাবে না। কারণ আমি দেখেছি আমার ফ্রেন্ড যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে, ওদেরকে হয়তো সকাল 7টায় যেতে হয়, সন্ধ্যা 6টায় বা ইয়েতে আসতে হয়। So after that there is no energy or doing anything else. So but আমার ক্ষেত্রে ওটা না, আমি অনেক সময় রাত মানে দুপুর 12টায়ও অফিসে যাই, বাট সকাল 9টাও যাই, আবার 6টাও যাই। তো ওই লিবার্টিটা আমার থাকে, বাট ইট অল ডিপেন্ডস অন ইউর বস অ্যাজ ওয়েল। তোমার বস তোমাকে অ্যালাউ করছে নাকি ওভাবে। তো তো না, আমার হ্যাঁ, বস আমাকে কখনোই অ্যালাউ করে না যে আমি 12টায় অফিসে যাই, সো ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর মি ম্যান টু হ্যান্ডেল অল দিস থিং। it এনিওয়েজ, all depends on boss actually. true. True. So, Nusrat, if you have any question, you can go ahead, or I will ask Ridwan to present his. না ভাইয়া, আমি টোটালি খুব বেশি eager to know because NCAR হচ্ছে খুবই প্রমিনেন্ট একটা ইনস্টিটিউট, এবং এখানে ভাইয়া সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন, যেটা আমাদের জন্য খুবই প্রাউড একটা মোমেন্ট। সো আমি ভেরি মাচ eager to know ভাইয়ার NCAR এ ভাইয়া কি কাজ করছেন এবং সেখানকার রিসার্চটা কেমন, এই বিষয়টা জানার জন্য আমি আসলে টোটালি ওয়েট করছি। সো I think we should move forward to that. Okay. Okay. So, Ridwan, floor is yours. We have actually we talked a lot, so probably I will shorten the time for. আমি অবশ্য আমি এখন যেটা নিয়ে প্রেজেন্ট করব, it actually my previous work, not my NCAR work. So আমি একটু বলে নিই NCAR আমি কি নিয়ে কাজ করছি, তো এটা আসলে বুঝতে ইজি হবে। তো NCAR এ আসলে আমি এখন যেটা করছি, এটা হাইড্রোলজিক্যাল মডেল ডেভেলপমেন্টের উপর কাজ করছি। যে আমি বেসিক্যালি দুইটা মডেল নিয়ে কাজ করেছি এখানে। একটা হচ্ছে ওয়ার্ফ হাইড্রো, আমার মনে হয় অনেকেই শুনে থাকতে পারে। ওয়ার্ফ হাইড্রোটা এখন অনেক বেশি ইউজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। তো ওইটা আমি একটা নতুন স্ট্রাকচার ডেভেলপ করছি ওয়ার্ফ হাইড্রোর, গ্রিডেড বেস ওয়ার্ফ হাইড্রো থেকে ওয়াটারশেড বেসড ওয়ার্ফ হাইড্রো, এই নতুন কনফিগারেশনটা ডেভেলপ করছি। আরেকটা মডেল নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে সুমা, সেটাও এনকার এর নতুন একটা মডেল, নতুন হাইড্রোলজিক্যাল মডেল। তো এই দুইটা মডেল নিয়ে কাজ করছি, প্লাস আমার স্পেশালিটি, আমার এক্সপার্টিজ হচ্ছে ফোরকাস্টিং। সো হাইড্রোলজিক্যাল ফোরকাস্টিং বা স্ট্রিম ফ্লো ফোরকাস্টিং, যাই বলো না কেন, তো ওইটা নিয়ে সিজনাল স্কেল ফোরকাস্টিং নিয়ে আমি কাজ করছি ফর হাইড্রো পাওয়ার এবং ওয়াটার সাপ্লাই, এই জিনিসগুলো নিয়ে। বাট আমি আজকে যেটা প্রেজেন্ট করব, it was part of my PhD work, but it can be very important for Bangladesh perspective. তো ওই জন্য আমি ওই টপিকটা চুজ করেছি। গ্রেট ভাইয়া। Awesome. So আমরা হচ্ছে একটা টাইম একটা দিব আর কি, নোটিফাই করব 8 মিনিটের সময়, আর 10 মিনিটে আমাদের প্রেজেন্টেশনটা শেষ করতে হবে আর কি। আমাদের একটু আমরা টাইম বাজেটের মধ্যে মনে হয় একটু কনস্ট্রেন্টের মধ্যে আছি। ওকে, so I hope you have the sharing power. I believe you are the co-host and you can share your screen. By this time আমি বলে রাখি, এর মাঝখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ ফেসবুক লাইভে আমাদেরকে জানান, আমরা সরাসরি ডক্টর সিদ্দিককে কোশ্চেনগুলি পৌঁছে দিতে পারবো। আর এই তো, আর যদি কোনো কোশ্চেন থাকে, এনি কোশ্চেন, এনিথিং, এনি লাইফস্টাইল, এনি কোশ্চেন, জাস্ট গো অ্যাহেড এন্ড আস্ক আস। And Dr. Siddiq, floor is yours. Thank you, Tanmoy. So I hope you guys can hear me loud and clear. So today my topic of presentation is medium range hydrological ensemble forecasting across US Middle Atlantic region. So US Middle Atlantic region consists of few important states of US. For example, Pennsylvania,
Virginia, DC, Washington, DC, New York, part of New York, New Jersey, and these places. So I have actually worked on flood forecasting across some of the watershed in this region. So why stream flow forecasting is important? As you can see in this slide, that stream flow forecasting can help us in different purposes, right? For example, flood forecasting, it can be used for hydropower generation. So drought prediction, also we need to know availability of water uh, for agriculture, for navigation. So for all these reasons, we need to have improved stream flow forecast. So why I chose Middle Atlantic region? Because this part of US has many important cities, right? You can see in the slide which part of US I'm working on. And also there are many reservoirs or dams in this part of US. So to manage all these reservoirs, we need to know how much water are actually these channels are carrying, right? So we need to have some sort of forecast that what will be the stream flow amount across different watersheds in this part. And also this part is vulnerable to tropical storms. So tropical storm brings in a lot of precipitation. So to manage these extreme precipitation events and how actually they impact stream flow, we need to know flow of water in these watersheds. And also there are many old infrastructure, for example, bridges, culverts, whatnot. So there are many important water infrastructure. And to manage all these, we need to have an idea of in advance how much water in the streams, right? So traditional flood forecasting system, they use single value forecast or deterministic forecast. So what is the difference between deterministic and ensemble? And for ensemble forecast, we actually produce, instead of just one single forecast, we produce multiple realizations of future stream flow forecasts, right? As you can see in the figure, that instead of one, we are producing multiple realizations of future availability of water. So if you take the ensemble mean of these, all the ensembles that we created, it will be much more closer to the truth or observation, right? So it will be much more accurate. So that's why in the new flood forecasting system, they always use ensemble because it is tend to be more accurate. So to improve ensemble forecast, we have developed a new system at Penn State. So this is part of my PhD work, right? So you can see different components of a hydrological prediction system, right? So the first one is numerical weather prediction model. So we need forcing, for example, precipitation, temperature. We need these weather variables to be able to ingest into a hydrological model to generate stream flow forecasts. So we need weather models, we need a hydrological model, and if we want to verify, we need a verification system. For example, we can use different matrix, for example, root mean square or mean bias or things like that. So you need to have a system that you can verify how good is your forecast, right? And we also use statistical bias correction. So these are called pre and post processor. So you can always correct. So, forecasts are not always 100% correct, right? If you can think about weather forecasts, they are always, not on point or accurate. So using some sort of statistical model, you can actually erase some of the biases that involve those, weather forecasts. So you can correct those. And similarly, you can correct stream flow forecasts using some statistical post-processor. And to do the verification, you always need an observing system. For example, you need observed data. So those observed data can be get
from gauges, rain gauges, or also there are stream gauges. If you think about rivers in Bangladesh, in many places you will see gauges that constantly, giving us estimates how much water is flowing. So those observing system are needed too for verification of these kind of systems. So to improve stream flow forecast, we have actually divided our objective into 3 different parts. First, we'll go or verify the ensemble from meteorological system. Meteorological system means weather models. And then we'll evaluate our hydrological model and also verify the stream flow that is being generated from that hydrological model. And also we'll try to quantify uncertainty. Definitely these forecasts are not 100% correct and they have uncertainties. So we need to quantify how much uncertainty we have in those stream flow forecasts. And I'm not going to talk about the objective 3 today, that's because of shortage of time. So I'll just focus on first 2 objectives. I'll skip the key research questions. I think describe those when I'm showing the next slides. So these are some verification metrics we have used because if you want to have a good flood forecast system, you need to have a very robust verification system. So you need to have some matrix. Using those, you can actually judge how good is your forecast system, right? You need to have an idea how accurate are your forecasts. So these are some of the skill score that we have used: correlation coefficient, relative mean error, and there is some other verification metric that's actually give us idea in a probabilistic sense, because since we are using ensembles, and they are also called probabilistic forecasting system. Ensemble forecasting system are also called probabilistic forecasting system. So we need to have scores that actually give us idea how good they are in probabilistic sense. So you need to have some of those: Bayer skill score, CRPSS, reliability diagram. So for the sake of time, I'm not gonna go through all of them. I'll just show you what we have done in terms of verification. So the objective 1 is to evaluate and verify the outputs from different meteorological forecasting systems. So for these, we have actually chose areas across Middle Atlantic region. You can see the map of this area, and we have chose 2 different forecasting system. One is called GEFS and the other one is called SREF. GEFS is a global weather model which can give us forecasts from lead times 1 to 16 days. So it can give us precipitation and temperature values in advance 16 days of lead time. So you can pretty much tell before 16 days what's going to happen after 16 days. So that's how you know what lead times are. And then there is another regional forecast system which is called SREF. This is regional because this is available only for United States. So we actually verified these 2 systems as our potential weather model, and we have used aggregate observation data, which is called MPE. MPEs are actually combination of radar, rain gauge, and satellite data. So these are the resolution. And we have done verification for 6 and 24 hourly rainfall accumulation and the spatial scale. So we have also varied our spatial scale. So these actually represent different basin area, right? Basin means river basin area. So these I have used 3 different types of river basin area, starting from 100 by 100 square kilometer, 300 by 300 square kilometer, and 500 by 500 square kilometer. And we have also verified the precipitation for 3 different thresholds: light, moderate, and heavy. So what we have seen that when we verified these 2 systems, GEFS actually shown better skill compared to SREF.
You can see in the figure. So BSS, so the higher the skill is, we can say that the forecast system has higher skill. So for both BSS and CRPSS, we can see that the GEFS has shown greater skill. But in terms of CRPSS, the result is slightly different, but we have decided to go with GFS as our potential weather model, as potential inputs into our hydro model. So this is another matrix. It's called probability of true or false detection. So if you are interested in learning some of these matrix, definitely reach out to me. I can give you material and discuss in person that what this matrix actually mean. But for the sake of time, I have to, go fast. So I'm not discussing all the matrices here. So, but from the figure, you can see that GEFS actually are able to predict the true prediction is on the higher side for GEFS. So we have decided GEFS as our potential weather model, and we have used GEFS forecast and force it into a hydrological model. So these are some of the findings that we have got. So these are basically tells us that GEFS is better skill than SREF. So our objective too is to develop and evaluate a statistical post-processor tool to quantify an uncertainty and adjust bias in the stream flow forecast. So what we have done, we have took precipitation and temperature from GEFS and force it into a hydrological model called HLRDHM. It is basically a framework of two rainfall runoff model. One of is SEC-HT. I think many of you heard about the SAC model. I'm not sure. It's called Sacramento Soil Moisture Accounting Model. And the snow, we also need to use a snow model because this area, this part of US, it has a lot of snowfall during winter. So we needed a snow model as well. And the model was run at a 2x2 square kilometer. So it's a distributed model. It's a gridded model, and the grid resolution is 2x2 square kilometer. And we had to do some calibration because for any kind of analysis, hydrological model calibration is very important. And we have used an automatic calibration technique called systematic line search. So this is the overall framework. We have the hydrological model, and we have used a statistical post-processor to adjust biases, to adjust forecast that is coming from that hydrological model. And we have used a verification system called EVS, Ensemble Verification System, using stream flow observations at different watersheds. So the model is here is HLRDHM, and the verification system is EVS, and the stream flow observations are from USGS. So USGS means US Geological Survey stream gauges. So this is our experimental setup. We have basically chose 8 different watersheds. Basically 4 of them are bigger and the rest of the 4 are nested. And we have done verification for about 10 years, 2004 to 2013. And for 7 days of lead time hydrological forecast or stream flow forecast. So we have verified 3 different scenarios: calibrated raw, uncalibrated raw, and calibrated post-process. So basically, we wanted to see how post-processing actually improved the stream flow forecast over the raw forecast that's coming out from the hydrological model. So basically, to simplify things, when you force forecast data into a hydrological model, you get stream flow forecast out of it, right? So that's what we have verified here, those stream flow forecasts. So this is the overall framework. Now it will be easier to understand. So you are forcing GEFS into the hydrological model called HLRDHM, and then you have done the verification for uncalibrated stream flow ensemble and calibrated stream flow ensemble.
And we have done further post-processing of calibrated streamflow ensembles using some statistical adjustment, right? So these are some of the results from our verification. So here blue line represent verification against your simulation, model simulation. So model simulation means when you observe data, for example, observe precipitation data into your hydrological model and you get hydrological model simulation. And then you have, when you verify your forecast again observed, you get the red line here, which gives us the uncertainty that's coming from hydrological sources. So blue line give us uncertainty from meteorological sources, and red line give us uncertainty from hydrological sources. So we wanted to see which source of uncertainty is bigger, right? So from this figure, we can see that initially the majority of uncertainty come from hydrological sources, but as time or lead time progress, meteorological uncertainty becomes the dominant sources of uncertainty. And we have also tried to see what's going on between large river basin and smaller river basin. So on the left, we are doing verification for a large river, which is about 18,000 square kilometer, and on the right, it's a small river or small watershed. You can see that the skill or uncertainty is higher for small rivers rather than large rivers. So it's easy to predict stream flow in large rivers compared to small rivers. Ridwan, we have 1 more minute actually, so if you please. Okay, I'll try to finish. I think I'll try to go through pretty quickly. So again, we are checking here high flows and low flows, and the results actually shows us that the forecasts are more skillful for high flows compared to low flows. Here we are checking some seasonality, what's happening for forecast during wet season or dry season. And we have seen that during wet season, streamflow forecasts are more skillful, but this is kind of opposite for meteorological sources. They are more skillful during dry season compared to the wet season. And this slide actually tells us that if we use ensemble rather than deterministic, we get more skill, right? So the zero line represent deterministic, and anything above that actually tells you that your ensemble are more skillful. Your ensemble focus are more skillful compared to the deterministic. And here we are checking whether post-processing is improving your forecast or not. And we have been able to show that for both low and high flows, our post-process ensemble or post-process forecasts are more skillful than the raw forecast. So yeah, so all those I have talked about, these are actually summarized here. So the summary is the post-processing. If you do some statistical adjustment to your raw forecast, raw stream flow forecast, you can actually improve those over your raw forecast. And also ensemble, if you use ensemble, multiple realization of your forecast, you get more skill compared to when you use just one forecast. So yeah, so that's it. So this is part of my PhD work, and I'm sure many of you actually may have hard time understanding, many of the terms used here, but this actually gives us what kind of work is being done in terms of flood forecasting in US currently. So these are some of the state of the art work that NOAA is trying to implement these days. So that's all from me. So thank you, Tama. It's Thank all you yours. so much, Dr. Stedigan. I mean, I'm really impressed by your work, and really, we checked our Facebook thread group, and we see that people are quite understandable what we are actually talking about. So, thank you so much for your presentation. And if you, so from my side, thank you so much for your time. It's actually over an hour. We are talking with you, chit-chatting with you, and thank you for your presentation. And I'm going to give the floor to Nusrat to wrap up with the ending remarks. Thanks. অসংখ্য ধন্যবাদ রিদওয়ান ভাইয়া, চমৎকার একটা সময় কাটলো।
অনেক কিছু আসলে জানতে পারলাম আজকে এই ইনফরমেটিভ আড্ডা থেকে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ। আগামী পর্বে আরো একজন ওয়াটার এক্সপার্টকে নিয়ে হাজির হব WRE ফোরামের পেজ থেকে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। Thank Okay, you. thank you.